না না, এই সিএএ তৈরি হয়েছে মমতার জন্য, এটা বুঝে যাচ্ছে না। পার্লামেন্টের বুকে অনুপ্রবেশ নিয়ে একটা নাটক করেছিলেন মমতা যখন বিজেপি সরকার ক্ষমতায় আছে, এবং সেটাকে ভিত্তি করে অমিত শাহ নিজে বলেছেন, সেটাকে ভিত্তি করেই তারা সিএএ চালু করেছেন, দেশ বিভাজনের পরিকল্পনা সিএএ। এবং মমতা এতদিন বিরোধিতা করছিল নাটক। আমরা প্রথম থেকে বলে আসছি যে গোটা ব্যাপারটাই আরএসএস নির্দেশিত পথে মমতা চলছেন, এবং কালকে সেটা খোলসা হয়ে গেছে। শর্ত সাপেক্ষে সিএ আবার কি? এবার শর্ত সাপেক্ষটা কী শর্ত আছে সিএ? একটাই শর্ত যে আইন হয়ে গেছে যে যারা ইসলাম ধর্ম তারা পাবে না, সেটা সবাই পাবে। সুতরাং এই কথা তো সিএ মেনে নেওয়া মানেই হচ্ছে যে বিভাজনের তত্ত্বকে মমতা মেনে নিয়েছেন, এবং আদর করে তিনি ভালো রান্না করেন, তিনি বলেন তো ভালো রান্না করতে পারি, ভালো বাসন মাজতে পারি, ভারী কাপড় কাচতে পারি, ভারী ভালো প্রশাসন চালাতে পারি, কখনো বলেননি, বলবেনও না, পারেনও না। মোদী দাদাকে তিনি রান্না করে খাওয়াবেন, এটা অবধারিত ছিল। সংখ্যালঘু সম্প্রদায়কে এতদিন উনি বিভ্রান্ত করেছেন, আজকে সংখ্যালঘু সম্প্রদায় চোখ খুলে গেল যে তিনি আসলে প্রকৃতপক্ষে আরএসএসের এজেন্ডাকেই কার্যকরী করছেন। এই যে সিএ নিয়ে যে হঠাৎ সুর বদল অভিষেক মমতার, এইটাই তো কারণ। এতদিন পর্যন্ত মানুষের যে চেতনা ছিল যুদ্ধকালীন চেতনা, যে সিএ আমরা মানব না, সেটাকে এতদিন ধোঁয়া দিচ্ছিলেন সিএ মানব না। এখন ঠিক নির্বাচনের মুখে এসে আরএসএস থেকে বলেছে এটা চালাকি ছাড়ো, সিএ মানতে হবে। এবার দিন সিএ আমি বলছি আপনারা গভীর তদন্তে যান, এটা পুরোপুরি আরএসএসের নির্দেশে মমতা পরিচালিত হচ্ছিল, আরএসএসের নির্দেশে তিনি সিএ মেনে নিয়েছেন, আর অন্য কোনো কারণ নেই। শুধু সন্দেশখালী নয়, কোচবিহারের নাটাবাড়িতেও দেখলাম যে একজন মহিলাকে তিনি প্রতিবাদ করায় তিনি পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভরত অবস্থা থেকে টেনেই হিচড়ে কার্যত অসভ্যতা আচরণ করেছে পুলিশ। কী বলবে? সে রাজ্যে তো মহিলাদের সম্মান ছিল না তো, 2011 পর থেকে মহিলারা সম্মানিত নন। এখানে চম্পলা সরকারকে ধর্ষিতা হয়েছেন বলে সাজিয়ে তার জীবনটাকে নষ্ট করেছিলেন মমতা। মমতা ক্ষমতা আসার পর ধর্ষণ বেড়েছে, নাবালিকা বিয়ে বেড়েছে, মহিলাদের কোনো আত্মসম্মান বলে কিছু রাখেনি, কিন্তু তারই অভ্যর্থ পরিণতি। নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে এই মুহূর্তে সন্দেশখালী। মহিলাদের উপরে বিভিন্ন রকম অভিযোগ নিয়ে আসা হচ্ছে, তারা রাত পাহারা দিচ্ছে। গোটা বিজেপি এবং তৃণমূল দল তারা মহিলাদের পণ্য মনে করে। কেউ মনে করছেন 2000 টাকায় মহিলাকে কেনা যায়, কেউ মনে করছেন 5000 টাকায় মহিলাকে কেনা যায়। মহিলারা আজকে তার বিরুদ্ধেই খেতে গেছে। তারা ওই যে লাঠি নিয়ে মারধর করছেন, এটা আমাদের তথাকথিত ভদ্র সেন্টিমেন্টে সুশ্রুতি দিতে পারে, কিন্তু মহিলাদের তেজ ওইটা যে তাদের অসম্মানিত করা হচ্ছে। তারা বাজারে কি আলু পটল নাকি 2000-3000 টাকা দিতে কেনা হবে, এবং সমস্ত ভিডিও বানানো হচ্ছে। মহিলারা ঢুকে দাঁড়িয়েছেন, ঢুকে দাঁড়াবেন। এবং আমি আবারও বলছি, সন্দেশখালী গোটা আন্দোলনটা নেতৃত্ব দিয়েছেন বামপন্থীরা। সেই বামপন্থী নেতৃত্বকে বিভ্রান্ত করবার জন্য, ওখানকার মানুষের সংগ্রামী চেতনাকে বিভ্রান্ত করার জন্য তৃণমূল আরএসএস কিছু খেলা খেলছিল, আজকে সেটা পেয়ে গেছে। কালকে থেকেই তো তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে বারংবার ধরে তাদের প্রতিবাদের উপরে একটা হামলা করা বা তাদের মহিলাদের উপরে যে একটা অত্যাচার, এই জিনিসটা তো হবেই তো। কেন প্রতিবাদটা আসলে বামপন্থীরা উঠে আসছে, আসল প্রতিবাদটা হচ্ছে বামপন্থী নেতৃত্বে। এবং আজকে তো আমাকে এক সাংবাদিক বললেন মমতা বলেছেন সিপিএম করাচ্ছে। হ্যাঁ, মানুষ নির্যাতিত হবেন, তার জমি দখল করে নেওয়া হবে, মেয়েদের সম্মান নষ্ট হবে, আর সিপিএম বসে থাকবে নাকি? সিপিএম তো লড়াই করবেই। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, গতকাল চতুর্থ দফার নির্বাচনে দেখলাম কোনো জায়গায় বিক্ষিপ্ত একটা অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছিল, এবং পঞ্চম দফা এবং ষষ্ঠ দফায় হাজার কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করার কথা ভাবছে নির্বাচন কমিশন। বাংলাতে এই রকমভাবে একটা আতঙ্কের পরিবেশ কেন? না, আতঙ্কের পরিবেশ বাংলা কেন, আমরা তো দেখলাম ইউপিতে যেভাবে ভোট হলো, কয়েকটা বুথে সংখ্যালঘু সম্প্রদায়কে মেরে বার করে দেওয়া হলো। হ্যাঁ, তারপর জোর করে ভোট দেওয়া হচ্ছে। ইউপিতে হয়, বাংলায় হতে রাজনৈতিক সংঘর্ষ হয়। যেখানেই বিজেপি আজকে পরাজয়ের আশঙ্কায় ভুগছেন, সেখানেই তারা এই গণ্ডগোল করবে। ওই লোক দেখানো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয় না। নির্বাচন কমিশন যদি যথাযথ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চাইতেন, তার প্রথম কাজ ছিল এই সমস্ত বেআইনি টাকা সিজ করে দেওয়া। ইলেকট্রাল বন্ডের যত টাকা পেয়েছে বিজেপি, 6000 কোটি টাকা, মমতা 1600 কোটি টাকা, আর অন্যান্য দল যারা যা পেয়েছে, সব টাকা সিজ করলে পরে নির্বাচনে ফ্রি অ্যান্ড ফেয়ার হতো। এই গুন্ডা, এই টাকা দিয়েই তো গুন্ডা পোষে, এই টাকা দিয়েই তো বেআইনি অস্ত্র জোগাড় করে। নির্বাচন কমিশন জানেন না? জানেন। লোক দেখানো, কয়েকটা সিপাহী পাঠিয়ে দিলাম, তা দিয়ে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জীবনকৃষ্ণ সাহা সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন। এটাতেই পারে, জামিন পাওয়াটা অস্বাভাবিক কিছু না।
তিনি 1 বছরের ওপর হেফাজতে ছিলেন, সুতরাং জামিন হওয়াটা খুব অস্বাভাবিক। Today, a press conference in Kolkata Press Club by Save Democracy West Bengal. Commitment to constitutional integrity and responsibilities, electoral participations. In the spirit of upholding the sanctity of our constitution and importance of exercising our electoral franchise with utmost responsibility, Save Democracy West Bengal announced its initiative safeguarding the constitution and exercising electoral franchises responsibility. The key objectives are to promote awareness about the constitutional rights and duties of citizens, to encourage informed and thoughtful voting practice, to combat information and electoral fraud, to foster a culture of respect and adherence to the constitutional process. Here, Speaker Abdul Mannan and Vikas Ranjan Bhattacharya. So listen what are saying. হঠাৎ এটা বলার দরকার হচ্ছে কেন? আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি। আমাদের দেশের স্বাধীনতা আনতে যেমন তার স্বাধীনতা জুড়ে যারা লড়াই করেছিলেন তাদের অনেকেই নেই, আর বেশিরভাগই নেই। তারা যারা আমার স্বাধীনতার পরে জন্মেছি তারা দেখতে পাচ্ছে স্বাধীনতা দেশের বিপন্ন গণতন্ত্র। আমি নিজের যে জায়গা থেকে এসেছি করছি স্বাধীনতা সংগ্রামী মানুষের কংগ্রেসের তাদের কাছ থেকেও এমনকি বামপন্থী নেতা যিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার প্রতি বিরাট জরুরি। আমি তাকে আক্ষেপ করে বলছিলাম যে আমাদের হয়তো আমাদের দুর্ভাগ্য যে আমরা স্বাধীনতার পরে জন্মেছি, দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আমরা বলি, ইতিহাস তৈরি করতে পারি। আমাদের সুযোগ হয়নি স্বাধীনতা আন্দোলনের যোগ দেওয়া। কথা বলতে পারতেন, আলোচনা স্থায়িত করতেছি, কথা বলতে গিয়ে বললেন ভুল করছি। আমরা যারা জেল কেটেছি, স্বাধীনতাকে দিয়েছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলেছি, সংবিধানের অধিকার দিয়েছি, সংবিধান দিয়েছি, তারা যে দায়িত্ব পালন করছে তার থেকে কঠিন দায়িত্ব তোমাদের প্রতি আসবে। দেশে গণতন্ত্রকে বিপন্ন করবে এই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়নি। গণতান্ত্রিক পদ্ধতিটাকে মিসইউজ করে এই গণতন্ত্রের ধ্বংস হওয়ার প্রচেষ্টা চলবে। যারা গণতন্ত্রের প্রতিষ্ঠা করেনি দেশে গণতন্ত্রকে ধ্বংস হওয়ার চেষ্টা করবে। তোমাদের তার দায়িত্বটা থাকবে আগামী দিনে। এখন আমাদের সেই দায়িত্ব সত্যি আমাদের উপরে আছে, আমাদের দেশে যুব সমাজ উপর বেশি করতেছে। যে স্বাধীনতা আমাদের কবি স্বাধীনতা সংগ্রামী নিয়েছিলেন, অনেক ত্যাগ স্বীকার করেছিলেন, আজকে দেখা যাচ্ছে সেই স্বাধীনতা সেই গণতন্ত্রের সুযোগ নিয়ে ক্ষমতা এসে সেই গণতন্ত্রকে ধ্বংস করার কথা। সব জায়গায় সর্বোচ্চ প্রতিষ্ঠান স্বাধীনতার প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠান করুন, সিএজি বলুন, যাই বলুন, সিপিআই বলুন, বলুন, সব ধ্বংস করার সেরকম কঠিন সময় নির্বাচনটা হবে। আমাদের সারা আছেন দপ্তরখানায়, এখানে প্রতিভত্তা আছেন দপ্তরখানায়, সর্বত্র ইলেকশন হয়ে গেছে, আরো কয়েকটি কংগ্রেস। আমরা মানুষের কাছে একটাই করবো, যেটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনেক রাজনৈতিক বিভাজন আছে, আমাদের সঙ্গে রাজনৈতিক মত পার্থক্য আছে, পরিবার থেকে ঐক্যবদ্ধ না হয় তাহলে কিন্তু দেশটাই ধ্বংস হয়ে যাবে। আমরা ইতিহাসের ঘটনা দেখছি, ক্যান্ডিডেটের সঙ্গে চ্যান্সেলের কোনো সম্পর্ক হচ্ছে না, প্রচন্ড একে অপরের বিরোধী, কিন্তু নিজের রাজনৈতিক
আদর্শ থেকে সঠিক অবস্থান নিয়েও তারা কিন্তু সেদিন সারা পৃথিবীকে শান্ত করার জন্য, তারা সারা বিশ্বযুদ্ধ বন্ধ করার জন্য এবং হিটলারের ফ্যাসিবাদকে বন্ধ করার জন্য তারা কিন্তু হাত দিয়েছিলেন। হিটলার তাদের ধ্বংস করা যেত না সেদিন তিনি ঐক্য না হতো তাহলে কিন্তু দেশের সেদিন সারা পৃথিবীর ধ্বংস হয়ে যেতে হবে। ঐতিহাসিক পর্যায়ে সেদিন হয়েছিল। চার্চিলও কোনদিন কমিউনিস্ট হয়নি, আর স্ট্যালিনও কোনদিন পুঁজিবাদের পৃষ্ঠপোষক হননি। যদি দুজনের রাজ্যের সরকার মধ্যে থেকেও কিন্তু দেশটাকে বাঁচিয়ে চলেছে। আজকে কিন্তু তাতেও কঠিন সময় এসে গেছে আমাদের ভারতবর্ষের যেভাবে গণতন্ত্র বিপন্ন হচ্ছে, এটাকে রক্ষা করার জন্য আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমরা আবার আহ্বান জানাচ্ছি। অনেকেই জানিয়েছেন আমাদের ডেমোক্রেসি গণতন্ত্র